আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে হচ্ছে আমার জার্মানিতে থাকা ২ বছরের যে রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করার কথা, তার 3rd পার্ট। ১ম এবং ২য় পার্টে আমি কথা বলেছিলাম যে ২ বছর অপেক্ষা করে আসলে জার্মানিতে আসাটা সার্থক কিনা এবং কি ধরনের ইন্টারপার্সোনাল স্কিল আমাদের প্রয়োজন। জার্মানিতে আসার পরে আমি কি ধরনের ডকুমেন্টস কালেক্ট করেছিলাম এবং কি ডকুমেন্টস কালেক্ট করার ওয়েটা কি? এবং আমি আমার ১ম পার্ট টাইম জবটি কীভাবে পেয়েছিলাম। তো আজকে 3rd পার্টে আমি কথা বলব যে আমি আসলে জার্মানিতে আসার পরে আমার ইউনিভার্সিটি চেঞ্জ করেছিলাম এবং এটা নিয়ে আসলে আমি একটা ডিটেইলস ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। তো আমি এটার লিঙ্কটা ডিটেইলসে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্লাস তারপরেও আমি আসলে শর্ট করে আমি আবার এটা আমি বলব যে কীভাবে আমি চেঞ্জ করেছিলাম এবং আসলে কীভাবে চেঞ্জ করার ওয়েটা কী? এবং আমি উম ১ম তো আমি ডর্মে ছিলাম। তারপরে আমি আসলে কিভাবে আরেকটা বাসা ম্যানেজ করি এবং এই এবং চেঞ্জ করার ব্যাপারে আসলে আমি যে নতুন এখন যে সিটিতে আছি সেই সিটির লাইফটা কিরকম গিয়েছে এবং কি ধরনের প্রবলেম আমি ফেস করেছি এবং আমার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ব্যাপারে আমি কিছুটা কথা বলব। যে আমি তো ১ম এ ছিলাম টেকনিক্যাল ইউনিভার্সিটি ইলমিনাওতে। দেন আমি এখন ফাকুশুলেতে আছি। এই ইউনিভার্সিটিগুলোর ডিফারেন্স কি? তো এগুলো নিয়ে আমি মোটামুটি একটা ব্রিফ আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি। তো আমি চেঞ্জ করি ইউনিভার্সিটি জানুয়ারি মাসে ২০২৪ সালে। কারণ আমার এখন আমি যে ইউনিভার্সিটিতে আছি, ফাকুশুলে সুদ্দাসফালেন বা সাউথওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স ওর এনরোলমেন্ট শুরু হয় ডিসেম্বরের লাস্টের দিকে আরকি ২০২৩ সালে। তো এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি যদি কোনো ইউনিভার্সিটি চেঞ্জ করতে চান বা মানে ইচ্ছা থাকে, তাহলে ফার্স্ট অফ অল আগে তো আপনাকে অবশ্যই ভ্যালিড অফার লেটার ম্যানেজ করতে হবে সেই পরবর্তী যে ইউনিভার্সিটি আপনি যেতে যাচ্ছেন সেখানকার। প্লাস আপনাকে এক্সমেট্রিকুলেশন তখনই করতে হবে যখন কিনা এনরোলমেন্ট স্টার্ট হয় সেকেন্ড ইউনিভার্সিটির। কারণ আপনি যদি আগেই এক্সমেট্রিকুলেশন করে ফেলেন, তাহলে তো আপনি চাইলেও সেকেন্ড ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করতে পারতেছেন না। কারণ আপনার এনরোলমেন্ট স্টার্ট হয়নি। তখন কি আপনার ছাত্রত্ব না থাকার কারণে জার্মানিতে আপনি আসলে লিগ্যালি কোয়েশ্চেনাইজ হয়ে যান। অনেকটা ধরতে গেলে আপনি ইলিগালি হয়ে যান। কারণ আপনি তো স্টুডেন্ট না জার্মানির এখন। ঠিক আছে, আপনার কাছে ভ্যালিড অফার লেটার আছে। কিন্তু আপনি তো ওইটারও এখনো স্টুডেন্ট হন নাই। কারণ আপনি এনরোলমেন্ট করেন নাই। তো আপনার লিগ্যালি এক ধরনের ভ্যাকুয়াম ক্রিয়েট হয় এখানে। এজন্য অবশ্যই আপনি যখন এক্সমেট্রিকুলেশন করবেন, ওই সময়ই করবেন যখন কিনা সেকেন্ড ইউনিভার্সিটির এনরোলমেন্ট স্টার্ট হয়। তো আমার এনরোলমেন্ট স্টার্ট হয় ডিসেম্বরের শেষের দিকে। তো আমি জানুয়ারির ২ তারিখে এপ্লাই করি এক্সমেট্রিকুলেশনের জন্য টেকনিক্যাল ইউনিভার্সিটি ইলমিনাও থেকে। ১০ দিনের মতো সময় লাগে আমার আ এক্সমেট্রিকুলেশন লেটারটা আপনার হাতে পাইতে। এটাও খুবই ইজি প্রসেস ছিল আমার জন্য। আমি জাস্ট ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পর ওইখানে এক্সমেট্রিকুলেশনের জন্য এপ্লাই করে দেই। দেন এই লেটারটা পাওয়ার পরে আমি এক্সাম অফিস থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিই যে আমি কোনো ধরনের এক্সামে আমার ফেল নাই। কারণ এক্সমেট্রিকুলেশনের ক্ষেত্রে একটাই শুধু মানে অ্যাজ পার জার্মান ল একটাই লিগ্যাল বাউন্ডারি, সেটা হচ্ছে যে আপনি যেই ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটিতে যদি কোনো এক্সামে পরীক্ষা দেন সেখানে আপনার ফেল থাকতে পারবে না। অর্থাৎ যেমন আমি কোনো কোর্সই করিনি। সো আমার তো ফেল থাকার অপশনই ছিল না। টেকনিক্যাল ইউনিভার্সিটি ইলমিনাওতে। বাট ধরেন আপনি হয়তো কোর্স করলেন। কিন্তু আপনার যদি কোনো সাবজেক্টে ফেল হয়ে থাকেন তাহলে আপনি এক্সমেট্রিকুলেশন করতে পারবেন না। যদি পাস করে থাকেন তাহলে আপনার এক্সমেট্রিকুলেশন করতে পারবেন। যদি ফেল থাকে তাহলে আগে পাস করে নিতে হবে ওই সাবজেক্টে, তারপর আপনি এক্সমেট্রিকুলেশন করতে পারেন। বাট এই ক্ষেত্রেও আপনার আপনার হইছে, ডিফারেন্স হইছে। যেমন আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেল ছিল, স্টিল এক্সমেট্রিকুলেশন করতে পারছে। তো আসলে এটা পারসন টু পারসন ভেরি করে। বাট আমি অ্যাজ পার রুলস অনুযায়ী আমি বলতেছি যে অ্যাজ পার রুলস অনুযায়ী আপনি ফেল থাকলে আপনি এক্সমেট্রিকুলেশন নিতে পারবেন না। তো এক্সমেট্রিকুলেশন আমি নেই। নেওয়ার পরে এক্সামিন অফিস থেকে আমি আমার ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিই। নেওয়ার পরে আমি এনরোলমেন্টের জন্য এপ্লাই করি সাউথওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্সে এবং আমি ফেব্রুয়ারির মধ্যে অ্যাডমিশন আমি এখানে পেয়ে যাই, এনরোলমেন্ট লেটার পেয়ে যাই। তারপরে আমি হচ্ছে যেহেতু আমার ক্যাম্পাস হচ্ছে জোস্টে। জোস্ট এই হচ্ছে যে আপনার ডটমুন্ডের কাছেই একটা ছোট শহর। আ তো আমি এখানে চলে আসি। এখানে থাকার থেকে বাসা খুঁজতে হয়। তো আমি আ বাঙালিদের একটা ফেসবুক পেজ আছে। এখানে এনআরডব্লিউ বাঙালি কমিউনিটি। তো ওদের এখানে আমি পোস্ট দেই এবং ওখানে অনেক সময়ই আপনার আ ভ্যাকেন্সি আপনার রুম মানে ফ্ল্যাট ভ্যাকেন্সির আপনার অনেকে পোস্ট দিয়ে থাকে। তো এখান থেকে একটা বাসা ম্যানেজ করি। তো বাসার ক্ষেত্রে যেটা বলব যে আপনি বাংলাদেশ থেকে ম্যানেজ করেন বা এখানে আসার পরে ম্যানেজ করেন, যেখানেই করেন না কেন, এটা মনে রাখবেন যে অনলাইনে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করবেন না। সেটা বাঙালি হোক কি আর যেই হোক না কেন। কারণ এখানে জার্মানিতে আপনার অনেক অনলাইন স্ক্যাম হয়। আপনার অ্যাডভান্স টাকা নিয়ে অনেকেই আপনার বাসা দেয় না। অনেক সময় দেখা গেছে আপনার আসলে ওই বাসা ফাঁকাই থাকে না। জাস্ট আপনার মাধ্যমে স্ক্যামিং এর মাধ্যমে টাকা নিয়ে নেয়। তো আপনার বাসার ক্ষেত্রে অবশ্যই আইসা আগে দেখবেন। দেখে পছন্দ হইলে দেন আপনার
এগ্রিমেন্টে যাবেন। অথবা যদি আপনি না আসতে পারেন, আপনার কোনো পরিচিত ভাই বা ফ্রেন্ড সার্কেল বা কারোর মাধ্যমে অবশ্যই আগে বাসাটা চেক করে নেবেন যে বাসায় আপনি উঠতেছেন। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে বাসার ক্ষেত্রে কিছু বাসা আপনার ফার্নিশড পাবেন, কিছু বাসা আনফার্নিশড পাবেন এবং বাসা নেওয়ার ক্ষেত্রে কিছু আপনার অ্যাডভান্স পেমেন্টের ব্যাপার থাকে। যেরকম অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে ২ রকম। একটা হচ্ছে যে আপনি বাসা নিলেন, তো এটার বাসার যে ভাড়া সেটা হয়তো ২ মাসের আপনার অ্যাডভান্স পেমেন্ট আপনাকে দিতে হচ্ছে। ২ মাসের ভাড়া। এবং আপনি যদি ফার্নিশড হয় তাহলে ওই যে ফার্নিচারের জন্য আপনাকে এক্সট্রা হয়তো আরো €৫০০ বা €৬০০ আপনার কাছ থেকে আস্ক করতে পারে। এটা কি যে আপনি এই ফার্নিচার এই টাকাটাও আপনাকে ব্যাক দিয়ে দিবে প্লাস আপনাকে অ্যাডভান্সও ব্যাক দিয়ে দিবে। যখন আপনি বাসাটা ছেড়ে যাবেন তখন আইসা ওই ল্যান্ডলর্ড চেক করবে যে আপনার বাসার জিনিসপত্র সব ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তো আপনাকে ওই €৫০০ পুরোটাই দিয়ে দিবে। যদি কোনো প্রবলেম থাকে, যদি আপনি কোনো কিছু ভেঙে ফেলেন বা কোনো ক্ষতি করেন তাহলে ওই টাকা থেকে ওরা আপনার ওই ক্ষতিপূরণটা রেখে দেয়। তো কিউশন মানি আরকি এটাকে বলা হয়। তো আপনি এরকম হইতেই পারে। এটা আপনার কাছে আঁচ করতে পারে। এটা নিয়ে আসলে অবাক হওয়ার কিছু নাই। এবং আমি যখন বাসা চেঞ্জ করি তখন বাসার রেন্ট অনেক কম ছিল। কম ছিল বলতে তখন ৩০০ থেকে আপনার ৳৩৫০ মধ্যে হইলে আপনি যেকোনো বাসায় থাকতে পারতেন। বাট এই রেঞ্জটা এখন বর্তমানে অনেক আপ হয়ে গেছে। এখন আপনার বাসা ভাড়া মোটামুটি ৩৮০ থেকে ৪০০-৪২০ পর্যন্ত। এটাই মোটামুটি রেঞ্জ। যদি আপনি মোটামুটি একটা ভালো মানে সিচুয়েশন এ মানে ভালো লোকেশনে থাকতে চান। হ্যাঁ, জার্মানিতে লোকেশন অনেক ম্যাটার করে। অর্থাৎ আপনি যদি বাসা যদি বানফ যে জায়গায়, এটা থেকে যদি ৩০ মিনিট ভিতরে হয়, অর্থাৎ ৩০ মিনিট যদি আপনার ট্রেন বা বাসে যদি যাই আপনার বাসায় যাইতে হয়, তাহলে আপনার বাসা ভাড়া অনেক কম হবে, খুব স্বাভাবিক। আপনার বাসা ভাড়া হয়তোবা €৩০০ পড়বে, €৩২০ পড়বে বা €৩৫০ পড়বে। ৩৫০ না ৩২০-৩৩০ এর মধ্যে আপনি বাসা পাবেন। কিন্তু আপনার ধরেন বানফ থেকে হয়তো ১০ মিনিটের হাঁটার ডিসট্যান্স বা ৫ মিনিটের হাঁটার ডিসট্যান্স বা হয়তোবা বাসে হয়তোবা ১০ মিনিট লাগে। এরকম ডিসট্যান্সের বাসাগুলোতে হয়তোবা আপনার বাসা ভাড়া বেশি হয়। লোকেশনটা অনেক ম্যাটার করে। এবং টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে €৫০ বেশি দিয়ে থাকা ভালো যদি আপনি বানফের আশেপাশে থাকেন। আ যেখান থেকে আপনার লাইফ অনেক ইজি হবে। কারণ আপনি যত ভিতরে থাকবেন সিটির, আপনার জন্য দেখা গেছে আপনার গ্রোসারি শপিংটা, কোথাও যাওয়াটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে তখন। তো এইজন্য আমি প্রেফার করি যে আপনি একটু বানফের কাছাকাছি থাকেন, ভাড়া একটু বেশি হইলো। তো আমি একটা ভেগেতে আমি উঠি। আমার এক ছোট ভাই ওই ছোট ভাই ইরোসমাস প্রোগ্রামে ২ মাসের জন্য হাঙ্গেরিতে যায়। তো আমি ২ মাসের জন্য ওই বাসায় উঠি ফার্স্টে জোস্টে। আমার তখন বাসা ভাড়া ছিল €৩২০। তো আমি বাসা নেওয়ার আগে আমি ইলমিনো থেকে আসি, এসে চেক করে আমি দেখে যাই। তো দেন আমি ওখানে ২ মাস ছিলাম এবং ২ মাসের মধ্যে আমার যে ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটির ডর্ম আমি ম্যানেজ করি এবং আমি ফেব্রুয়ারিতে আসি এখানে এবং এপ্রিল থেকে আমি ডর্মে উঠে যাই। ডর্মে আমার বাসা ভাড়া ছিল মাত্র €২৪০। আ আপনার ওইখানে ১৬ স্কোয়ার মিটারের বাসায় আমি ছিলাম ডর্মে এবং যেটা ভেগে ছিল সেটাও আমার ১৬ স্কোয়ার মিটারের বাসা ছিল। কিন্তু ওখানে আমি ৩২০ দিছি। আবার আমি যে ডর্মে ছিলাম ইলমিনাওতে সেটা বাসা ছিল ২৪ স্কোয়ার মিটার। এখানে আমি €৩০৬ দিছি। জার্মানিতে ডর্মের বাসা ভাড়া সবসময় অনেক কম হয়। মানে রেন্ট অনেক কম হয় সবসময়। ইউনিভার্সিটির যেই আপনার ডর্মগুলো থাকে এগুলো। কারণ স্টুডেন্ট ওয়ার্কের মাধ্যমে হচ্ছে যে সকল ইউনিভার্সিটি ডর্ম কন্ট্রোল হয়। এটা গভর্নমেন্ট থেকে সাবসিডি পায়। সে কারণে মানে রেন্টটা অনেক কম থাকে। কিন্তু আপনি প্রাইভেট বাসা ভেগগুলাতে বাসা ভাড়া বেশি হয়। যেহেতু প্রাইভেট ল্যান্ডলর্ড থাকে এবং ওদেরও ট্যাক্স দিতে হয় শহরকে। এবং সেক্ষেত্রে দেখা গেছে আপনার রেন্টটা সবসময় একটু হাই হয়। সেজন্য ট্রাই করবেন অ্যাজ এ স্টুডেন্ট থাকা অবস্থায় ডর্মে থাকার। তাহলে আপনার লিভিং কস্টটা আপনার জন্য কম পড়বে। বাট সবসময় আসলে ডর্ম ম্যানেজ করা পসিবল হয় না। কারণ অনেক লম্বা ওয়েটিং পিরিয়ড থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি প্রাইভেট বাসায়ও আপনি থাকতে পারেন। কোনো ধরনের প্রবলেম নেই। তো এখন আমি তো আগে আ টেকনিক্যাল ইউনিভার্সিটি ইলমিনেতে ছিলাম। তারপর আমি ফাকুকশুলেতে চলে আসি। তো জার্মানিতে আসলে ৩ ধরনের মেইন ইউনিভার্সিটি আছে। ফার্স্ট এ হচ্ছে যে আপনার তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে আপনার ফাকুকশুলে। আচ্ছা, আমি যদি কথা বলি ইউনিভার্সিটি ইজ লাইক যেখানে কিনা আপনার নরমাল ইউনিভার্সিটি। আপনাকে অনেক ধরনের সাবজেক্ট অফার করে থাকে ইউনিভার্সিটিগুলোতে। সায়েন্স, আর্টস, কমার্স সব ধরনের সাবজেক্ট অফার করে থাকে। এবং ইউনিভার্সিটির পড়াশোনাগুলো মেইনলি হচ্ছে অনেক থিওরিটিক্যাল বেসড হয়। আপনি যদি পিএইচডি করতে চান, একাডেমিশিয়ান হইতে চান বা আপনি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে চান, ব্রিফ পড়াশোনা করতে চান, তাহলে হচ্ছে ইউনিভার্সিটি আপনার জন্য। এবং সেখানে আপনার ব্রিফ স্টাইলে পড়াশোনা করানো হয়। এবং তারপর হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি। টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলো হচ্ছে স্পেশালাইজড ফর সায়েন্স সাবজেক্ট। মেইনলি ওরা হচ্ছে বেশিরভাগই দেখবেন টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলোতে সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো বেশি বা আইটি রিলেটেড সাবজেক্টগুলো বেশি অফার করে থাকে। এবং জার্মানিতে সবচেয়ে বেশি আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলোই আগায় আছে। এবং ওদের পড়াশোনা অনেক থিওরিক্যাল বেস হয়। অনেক বেশি আপনার ব্রিফ পড়াশোনা করা হয় এগুলাতে। এবং এগুলো একটা স্পেশাল কাইন্ড অফ ইউনিভার্সিটি যেটা কিনা আপনার টেকনিক্যাল সাবজেক্ট
মানে যেগুলো আইটি সাবজেক্ট এগুলো স্পেশালাইজড হয়ে থাকে। তো আপনি যদি চান যে না আমি পিএইচডি করবো ফার্দার, আমি হয়তো বা অ্যাকাডেমিশিয়ান হব বা আর&ডিতে জব করতে চান, মানে তাহলে হচ্ছে আপনার জন্য টেকনিক্যাল ইউনিভার্সিটি। এবং আপনি যদি সায়েন্সের কোনো ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা আপনার আইটি রিলেটেড যে কোনো সাবজেক্টের জন্য টিইউ ইউনিভার্সিটিগুলো খুবই ভালো। তারপর আসে ফাকুশলে। ফাকুশলেটা হচ্ছে মেনলি আপনার প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল একটা ব্যালেন্স। এখানে এই ইউনিভার্সিটিগুলোতে মেনলি আপনাকে 50% প্র্যাকটিক্যাল থাকবে, 50% আপনার যে কোনো সাবজেক্টে থিওরিটিক্যাল থাকবে। এবং এই ইউনিভার্সিটিগুলোতে আপনার প্রিপেয়ার করা হবে যে আপনি জব মার্কেটের জন্য। এবং এই ইউনিভার্সিটিগুলোতে পড়লে আপনার জব মার্কেটের সাথে অনেক বেশি আপনি রিলেটেড থাকবেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে অনেক বেশি রিলেটেড থাকবেন কম্পেয়ার টু ইউনিভার্সিটি এবং সে টেকনিক্যাল ইউনিভার্সিটি। এখন এটা ডিপেন্ড করতেছে আপনার আসলে ফার্দার কেরিয়ার প্ল্যান কী। যদি আপনি রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে চান, যদি আপনি পিএইচডি করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো আপনি টিইউ অথবা ইউনিভার্সিটিতে আসেন। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে না, আমি চাই যে আমি এরকম কোনো সাবজেক্টে পড়তে যেটা থেকে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল একটা কম্বিনেশন থাকবে এবং আমি খুব দ্রুত জব মার্কেটের জন্য রেডি হতে পারবো। সে কারণে আমি আসলে কিন্তু টেকনিক্যাল ইউনিভার্সিটি রেখে ফাকুশলেতে আসছি। আমার ওই টেকনিক্যাল ইউনিভার্সিটি এলিমেন্টটা ছিল, আমার সাবজেক্ট ছিল ইন্টারন্যাশনাল বিজনেস ইকোনমিক্স। এখানে আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, যেখানে বিজনেস আইটি রিলেটেড। আপনি যদি কারিকুলাম চেক করেন, আমি মানে টিউর যে সাবজেক্ট ছিল এটা ওয়ার্স মানে এটার কারিকুলামটা আরও ব্রিফ ছিল এবং আরও বেশি আপনার রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা ছিল এখানে। কিন্তু এখানে হচ্ছে আমার বেশিরভাগ কোর্সগুলো হচ্ছে আপনার পোর্টফোলিও, অর্থাৎ 50% আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল কাজ জন্য মার্ক পাই এবং 50% হচ্ছে থিওরিটিক্যাল জন্য পাই। এবং আমাকে মেইনলি তৈরি করা হচ্ছে যে আমি কীভাবে জব মার্কেটের জন্য আমাকে প্রিপেয়ার করা হচ্ছে এবং আমি এই ধরনের পড়াশোনায় বেশি পছন্দ করি। এখন যদি বলি যে আসলে কঠিন বা সহজ যদি আমি কম্পেয়ার করি, যে অনেকে জানতে চায় যে আসলে জার্মান পড়াশোনাটা কীরকম? সবাই খালি পার্ট টাইম ডকুমেন্টস, পার্ট টাইম জব, টাকা পয়সা এগুলো নিয়ে কথা বলে। আসলে পড়াশোনা নিয়ে রিলেটেড আসলে আমি ভিডিও অনেক কম পাইছি। তো আমি যদি বলি পড়াশোনা যদি আপনি যদি কম্পেয়ার করেন, টিইউ এবং ইউনিভার্সিটির পড়াশোনা মোটামুটি বেশ হার্ড। কারণ আপনাকে বড় লেকচার দিবে, আপনাকে অবশ্যই একটা রেগুলার মেইনটেইন করে রুটিন মাফিক পড়াশোনা আপনার করতে হবে। আপনাকে ঘাটাঘাটি করতে হবে। এখানে আপনার কোনো কিছু তৈরি করে দিবে না। কোনো ইউনিভার্সিটিতেই আপনাকে এই ধরনের ইউনিভার্সিটি কোনো কিছু আপনাকে প্রিপেয়ার করে দিবে না। আপনাকে নিজে প্রিপেয়ার করে পড়াশোনা করতে হবে। অর্থাৎ পড়াশোনা যদি টিইউ এবং ইউনিভার্সিটিতে পড়েন তাহলে অবশ্যই আপনাকে বেশ ভালো একটা টাইম আপনার ভালো রেজাল্ট করার জন্য বা ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে দিতে হবে। আর যদি আমি ফাকুশলের কথা বলি, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন মেইনলি, ধরেন নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, আইইউবি মানে ফার্স্ট ক্যাটাগরি যারা, মানে আমি কোনো ইউনিভার্সিটি ছোটো করে বলতেছি না, বাট নর্মালি যেভাবে আমাদের বাংলাদেশে ডিফাইনেশন করা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি যেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, তাদের এখান থেকে যারা আসবেন তাদের জন্য আসলে ফাকুশলের পড়াশোনা খুব বেশি আপনার কাছে ডিফারেন্ট মনে হবে না। এই সেম লাইক যে আপনাকে ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে পড়ছেন যে আপনাকে লেকচার দিচ্ছে, স্লাইড দিচ্ছে, প্লাস স্লাইড প্লাস বই মার্চ করে আপনার কিছুটা পড়াশোনা করতে হচ্ছে। আপনার সেমিস্টার শেষে আপনার জন্য অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে, হয়তো বা কোনো সফটওয়্যারে কাজ করতে হচ্ছে বা কোনো রিপোর্ট নিয়ে কাজ করতে হচ্ছে। ইজ সিমিলার লাইক ওইরকমই পড়াশোনা এখানে। আমি নর্থ সাউথ থেকে আসছি, আসলে আমার কাছে নর্থ সাউথ আর এখানকার ফাঁকুশলা পড়াশোনাটা খুব বেশি ডিফারেন্ট কিছুই মনে হচ্ছে না। সেম আমার কাছে সেমই লাগতেছে। আমি যখন নর্থ সাউথে গেছি, কোর্স স্লাইড পাইছি, স্লাইড পড়ছি, বই পড়তে হয়েছে কোনো সাবজেক্টের কোনো স্লাইড পড়া শুধু কাজ হয় না, এখানেও বই পড়তে হয়। আমার প্রত্যেক সেমিস্টারে কোনো না কোনো অ্যাসাইনমেন্ট রিপোর্ট জমা দিতে হইতো প্রত্যেক সাবজেক্টে, এখানেও আমার সেম জমা দিতে হয়। তো আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না ফাঁকুশলা পড়াশোনা। বাট আমি টিইউতে আমি যদিও কোর্স নেই, বাট আমি ক্লাস করছি। তো ওইখানে আমার কাছে ফিল হয়েছে যে ইটস মোর লাইক ডিটেল ওরিয়েন্টেড পড়াশোনা। আপনাকে অবশ্যই একটা রুটিন মাফিক আপনার পড়াশোনা করতে হয় ডেইলি। আপনাকে লাইব্রেরিতে সময় দিতে হবে এবং পড়াশোনা মোটামুটি বেশ ডিফিকাল্ট কম্পেয়ার টু ফাঁকুশলের তুলনায়। এটাও হইতে পারে যে আমার কাছে পোর্টফোলিও ভালো লাগে, হয়তো সেই কারণে আমার কাছে ফাঁকুশলটা ইজি লাগতেছে। আমার কাছে থিওরিটা বিরক্ত লাগে বা আমার থিওরি পড়তে ভালো লাগে না, সেই কারণে হয়তো আমার কাছে ওটা কঠিন লাগছে। বাট আপনার ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হতে পারে। তো পার্সন টু পার্সন ভেরি করে। বাট এই হচ্ছে ওভারঅল আসলে ইউনিভার্সিটিগুলোর মধ্যে ডিফারেন্স। তো এটা আসলে আপনার কেরিয়ারের উপরে, চয়েসের উপর ডিপেন্ড করবে যে আসলে কোন ধরনের ইউনিভার্সিটিতে আপনি আসতে চান বা কোনটা আপনার জন্য বেটার হয়। অনেকে ফাঁকুশলে আইসা দেন অ্যাপ্লাই করে আবার টিউতে শিফট হয়েছে, অনেকে টিউ থেকে আইসা ফাঁকুশলতে শিফট হয়েছে, অনেকে ইউনিভার্সিটি থেকে টিউতে গেছে, অনেকে টিউ থেকে ইউনিভার্সিটিতে আসছে। এটা আসলে পার্সন টু পার্সন তাদের পছন্দ এবং তাদের সাবজেক্ট চয়েস, কেরিয়ার চয়েস এগুলোর উপর আসলে ডিপেন্ড করে।
তো এই ছিল হচ্ছে যে আপনার আমি কিভাবে বাসা নিছি বা বাসা পাইছি বা ডর্মে উঠছি বা কিভাবে আপনার রেন্টের যে ডিফারেন্সগুলা যে আগে কি ছিল বা এখন কিরকম রেন্ট হইছে এবং ইউনিভার্সিটির পড়াশোনার স্টাইলটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।